আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল। আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকবো না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে। আমরা ঠেকবো না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে। আমাদের ঘুচবে না ভুল গো, মোদের ঘুচবে না ভুল। আমাদের পাকবে না রে চুল। আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান। নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান, খুঁজবো না জ্ঞান। আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান। নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান, খুঁজবো না জ্ঞান। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিকড় হতে রে। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিকড় হতে রে। আমাদের মিলবে না কুল গো, মোদের মিলবে না কুল। আমাদের পাকবে না রে চুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল। আমাদের পাকবে না রে চুল। বলান বলান সুহান্তা চন্দ্র বীর শিশু, আমরা যেমন বীর শিশু তেমন আজকে ভয় ভাবনা কাকে বলে কিছুই জানি। ও বাবা গো, ওটা কি গো, জানলে কবু দেখিনি তো এত বড় হাত। আজকে বুঝে ফেলে রে মা গো মা। পালা পালা ছুটে পালা, আস্তে তেরে বাগিয়ে পালা। ধরলে বুঝি শেষে কে আছিস ভাই, আয়না ছুটে বাঁচে দে না এসে। বাপরে বাপ বিষম সন্দেহ কি তা, ঘৃণা হলে পাখির ভয়, পালাই কি বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদাসীন। আমি প্রীতিশ্রী রায়। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটিনে কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখেনে তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি,
বকিনে কারেও, শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তুলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেওয়া নেওয়া অনেক করেছি, মরেছি হাজারো মরণে। নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরাই, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। নমস্কার। এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে বোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। হৃদ গগনে পবন হলো সুরভিতে মন্থর। সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে। এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর। সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। ভারতবর্ষ, এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পার,
কেবল একটা হাবা গোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নেই। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল বিরোজি আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। বাহ, সাধু সাধু সাধু। নমস্কার, আমি অরুন্ধতী সিংহ রবীন্দ্রনাথের উদাসীন কবিতাটি শোনাচ্ছি। তোমারে ডাকিনু যাবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল। জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ। পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে। কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব করতলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বীণা। তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য। তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি। প্রহর অতীত হলো, কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল। কে বোঝে কাহার মন অবোধিয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতে স্মৃতিখানি অশ্রুতে সিক্ত। বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি। বীণার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ। স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ করো, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। হৃদয় আমার
চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। কাদম্বরীর শয়নকক্ষের দরজার ঠিক পিছনে একটা পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী। একটা গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের তলার কালিমা, ত্বকে এসেছে মসৃণ ঔজ্জ্বল্য। তার পরনে রয়েছে কেবল একটা জাম রঙের শাড়ি, খোপায় জড়ানো আছে বেশ একটা বড় আকারের নতুন চিরুনি। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী একবার চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। তার মনে পড়ে গেল বেশ কিছুদিন আগে স্বামী এবং কনিষ্ঠ দেবর্তীর সাথে অলীকবাবু নাটকে হেমাঙ্গিনীর ভূমিকায় অভিনয় করার সময় তাকে এরকমই একটি অভিব্যক্তির মুখোমুখি হতে হয়েছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন তাকে বলেছিলেন, শোনো, প্রত্যেক দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পাঠ মুখস্থ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো একেবারে ঠিকঠাক হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে পাঠ মুখস্থ বলার সময় রবি মাঝে মাঝেই এসে দাঁড়াতো পিছনে। এই চোখ মুখ ঘোরানো আর ওষ্ঠটিপা হাসিটি দেখে সে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে বাঁচিয়া ওঠে, হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী তখন মাঝে মাঝেই তাকে বলতেন, আচ্ছা রবি, তুমি ছেলেদের সাথে মেশো না কেন? তোমার বাইরের কোনো বন্ধু নেই? আর এখন সেই রবি কত ব্যস্ত, তার কত বন্ধু বান্ধব, তার তো আজকাল দেখাই পাওয়া যায় না। আজ দেখা হবে, আজ অনেকদিন পরে সবাই একসঙ্গে মিলে খুব আমোদ আহ্লাদ করা হবে। অনেক অর্থ আর পরিশ্রম ব্যয়ের পরে অবশেষে জ্যোতিরিন্দ্রনাথের নতুন জাহাজখানা ভাসতে চলেছে জলে। বড় সাত করে তার নাম রেখেছেন সরোজিনী, তার সব থেকে বিখ্যাত নাটকটির নাম। আর কিছুদিনের মধ্যেই জাহাজখানা তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলেছে পূর্ববঙ্গে। তাই গঙ্গা বক্ষে জ্যোৎস্না রাতে সেখানে আজকে হবে এক পারিবারিক উৎসব। সেই উৎসবের প্রস্তুতির জন্যই হয়তো জ্ঞানদানন্দিনী, রবি, জ্যোতিরিন্দ্রনাথ সবাই গত দুদিন ধরে থেকে গিয়েছেন জাহাজে। মানছি ওরা কাজে ব্যস্ত, তবু একসঙ্গে থাকার একটা আমোদও তো রয়েছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতো বিঁধে আছে। কিন্তু না, আজ আর তিনি মনে কোনো গ্লানি রাখবেন না। আজকে জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজখানা বাঁধা আছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধুমাত্র তাকে নিয়ে যেতেই আজ তার স্বামী আসছেন এতটা পথ উজিয়ে। যত্ন করে শরীর ধুয়ে শাড়ি বদলাতে লাগলেন কাদম্বরী। কত শত দামি শাড়ি পরে রয়েছে, বাইরে বেরোতে না হলে এসব জমকালো শাড়ি আর কে পরে? অনেক ঘাটাঘাটি করে
শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসুখ সিল্কের শাড়ি। আসলে জ্যোৎস্না রাতে নীল রং বড় মানায়। আলতা দাসীকে আগে থেকে খবর দেওয়া ছিল, সে এসে দুপায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টা ধূপ জেলে তার ধোঁয়া দিলেন চুলে। অনেকগুলো চাপা ফুল চেপে ধরে থাকলেন বগলের ভাঁজে। বিলেতি আতর বা সুগন্ধের চেয়ে এইসবে কাদম্বরীর বেশি পছন্দ। ভুরুতে দিলেন কাজল, চোখে আঁকলেন সুরমা। তারপর সাজ শেষ করে একটা নতুন জুঁইয়ের মালা খোপায় জড়িয়ে আবার কাদম্বরী এসে দাঁড়ালেন আয়নার সামনে। তার মনে পড়ে গেল তাকে এভাবে সাজতে দেখে একবার রবি বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকি রূপেতেই লুকায় আবার। আচ্ছা, আজ ওকে সেরকম সাজ হয়েছে নাকি? আবার বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যে কি মুখ লুকিয়েছে নাকি? রূপ হঠাৎ কাদম্বরীকে দারুণ চমকে দিয়ে কোকিল ডেকে উঠল, পরপর 6 বার। তাহলে তো যতীন্দ্রনাথের আসার সময় হয়ে গিয়েছে। কাদম্বরী একবার দরজা খুললেন, বাইরের দিকে হাঁক পারলেন, হুলোর মা, দেখো তো কেউ এলো কিনা। কই, সিঁড়ি দিয়ে কারোর উঠে আসার শব্দ শোনা যাচ্ছে না তো। কাদম্বরী অপেক্ষা করতে লাগলেন। কোকিল, নির্দয় কোকিল, সে শুধু ডেকেই চলে। কাদম্বরী অস্থির হয়ে ঘর বার করতে লাগলেন। যতীন্দ্রনাথ আজ আসবেন না? না না, তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি আসবেন, তিনি ঠিক আসবেন, যতই দেরি হোক। ঘরের একটা কোণায় জ্যোতিরিন্দ্রনাথের বড় সাধে রূপ বাঁধানো একটা ছুরি রাখা ছিল। কাদম্বরী এক ছুটতে সেটা নিয়ে চলে আসলেন। তারপর ঠাই ঠাই করে মারতে লাগলেন তার এতকালের সাধের তর্পণে। ঝনঝন করে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়তে লাগলো কাঁচ। কাদম্বরী অসহিষ্ণু হতে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাবই। আজকে জ্যোৎস্না রাতের উৎসবে আমি জোর করে ওদের মধ্যে গিয়ে বসবো। ইচ্ছে মতো পাখি হতে পারলে কত সুবিধাই ছিল। একবার আকাশে উড়াল দিতে পারলে পথ খুঁজে পাওয়ার আর কোনো সমস্যা নেই। আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন কাদম্বরী। তারপর ধীর পায়ে গেলেন পাশের ঘরে। চাবি খুললেন, দেরাজ থেকে বার করে আনলেন একটা চন্দন কাঠের বাক্স, তার উপরে হাতির দাঁতের কারুকাজ। এই বাক্সে কোনো স্বর্ণালঙ্কার থাকে না। হিরে, মণি, মুক্ত, চুনি, পান্না সরিয়ে সরিয়ে তলা থেকে বার করে আনলেন একটা কাগজের মোড়ক। তার মধ্যে রয়েছে 4টে কালো বড়ি। বিশ্বনাথের একজন কাপড়ুলের কাছ থেকে এই বড়িগুলো সংগ্রহ করে রেখেছিলেন কাদম্বরী। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই বাক্সেরই আরেকটা অংশে সযত্নে সংরক্ষিত আছে 3টে চিঠি। তার প্রথমটা কাদম্বরী পেয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথের জুব্বার পকেটে ধোপার বাড়িতে কাচতে দেওয়ার আগে, আর বাকি দুটো একটা বৃহতাকার অভিধানের ভাঁজে। এই 3টে চিঠি একই মেয়েরই হস্তাক্ষরে লেখা। তলায় কোনো নাম সই নেই, সম্বোধনী প্রাণাধি কেশু। এই 3টে চিঠির কথা কাদম্বরী কোনোদিনই তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে বলতে পারেননি। তিনি আবার করে পড়লেন চিঠিগুলো। তার চক্ষু দুটি রক্তোজ্জ্বল হলো, সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। 3টে চিঠিকেই মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে খেয়ে নিলেন 4টে কালো বড়ি। জলপান করলেন 2 গ্লাস। তারপর হাত দুটোকে পাখির ডানার মতো ছড়িয়ে দিয়ে উড়ে বেড়াতে লাগলেন, দৌড়ে বেড়াতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ পায়ে ফুটে সাদা মার্বেল পাথরে লাল আলপনা আঁকা হয়ে যেতে লাগলো। তার কোনো ভ্রুক্ষেপ নেই। বিশ্বমুটে একটা পুরিয়া খেতে বলেছিল, 4টে খেয়ে নিয়ে তার যে কি হালকা লাগছে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনো দিন তার নাচ দেখেনি। নাচতে নাচতে খুলে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, কানের দুল, খোপার ফুল, পরনের শাড়ি।
পরে নিলেন শুধু একটা সেমিজ, আত্মকণ্ঠে গাইতে লাগলেন একটা গান। তার কথাগুলো খুবই অস্পষ্ট, বোঝাই যায় না। একটা উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলো তার সমস্ত শরীর। বলতে লাগলেন, রবি, আমি চলে যাচ্ছি রবি। তোমার গান, তোমার কবিতায় আমায় বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনায় নিজেকে খুঁজে পেয়ে আমি ধন্য হয়েছি। আমি চলে যাচ্ছি রবি। নতুন বউঠান আজ পুরাতন হয়ে গেছে। সেই পুরাতনের বুঝি আজ বিদায় নেওয়ার সময় হলো। আর কথা বলতে পারলেন না কাদম্বরী। তার সমস্ত শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়লো কঠিন পাথরে। সশব্দে ঠুকে গেল মাথা। ঝাল লণ্ঠন জ্বলতেই লাগলো। ঘন্টায় ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস এসে খেলা করে গেল এক নিস্পন্দ শরীর ঘিরে। আমি সূচি আসনে টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পরে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি উর্মি, আমি সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে 2005-এ মাধ্যমিক আর 2007-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আন্টি, স্যার, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের একটু আনন্দ দিতে পারলাম। নকলগড়। জলস্পর্শ করব না আর চিতর রানার বন, বুদির কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ। কি প্রতিজ্ঞা, হায় মহারাজ, মানুষের যা অসাধ্য কাজ, কেমন করে সাধবে তাজ। কহেন মন্ত্রীগণ, কহেন রাজা, সাধ্য না হয় সাধব আমার পণ। বুদির কেল্লা চিতর হতে যোজন তিনেক দূর, সেথায় হারাবংশী সবাই মহামহাসুর। হামু রাজা দিচ্ছে থানা, ভয়কারী কয় নাইকো জানা, তাহার সদ্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর। হারাবংশীর কেল্লা বুদির যোজন তিনেক দূর। মন্ত্রী কহে, যুক্তি করি আজকে সারা রাতি, মাটি দিয়ে মুদির মতন নকল কেল্লা পাতি। রাজা এসে আপন করে, দিবেন ভেঙে ধুলির পরে, নইলে শুধু কথার তরে হবে আত্মঘাতী। মন্ত্রী দিল চিতর মাঝে নকল কেল্লা পাতি। কুম্ভ ছিল রানার ভৃত্য, হারাবংশী বীর। হরিণ মেরে আসছে ফিরে, স্কন্ধে ধনুতীর। খবর পেয়ে কহে, কে রে, নকল বুদি কেল্লা মেরে হারাবংশী রাজপুতেরে করবে নত শির? নকল বুদি রাখবো আমি হারাবংশী বীর। মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ। দূরে রহ, কহে কুম্ভ গর্জে যেন বাজ। বুদির নামে করবে খেলা, সইবে না সে অবহেলা, নকল গড়ের মাটির ঢেলা রাখবো আমি আজ। কহে কুম্ভ, দূরে রহ রানা মহারাজ। ভূমির পরে জানুপাতি তুলি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। রানার সেনা ঘিরি তারে, মুন্ড কাটে তরবারে, খেলা ঘরের সিংহদ্বারে পড়ল ভূমি পর। রক্তে তাহার ধন্য হলো নকল বুদিগর। দিনের বেলায় মাসে তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো, আপনি তুমি রইলে দূরে
পথের লোকে এই বাঁশিটি বাজালোকে সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে নানান নামে ভোলায় তারা নানান দ্বারে বেড়াই ঘুরে দিনের বেলায় এখন আকাশ নানো হলো ক্লান্ত দিবা চক্ষু বুঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে এখন আকাশ নানু হলো ক্লান্ত দিবা চক্ষু বুঝে পথে পথে ফিরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে বাহির হতে ভিতরেতে আপনি লহ আসন পেতে বাহির হতে ভিতরেতে আপনি লহ আসন পেতে তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে দিনের বেলায় মাসে তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায় মাসে তোমার বাজিয়েছিলে অনেক সুরে। জানার মাঝে অজানারে করেছি সন্ধান। ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথের মেজ ছেলে সত্যেন্দ্রনাথ মেয়েদের দিয়েছিলেন বাইরে বেরোবার স্বাধীনতা। মেজ বৌমা জ্ঞানদানন্দিনী দিয়েছিলেন বাইরে পরার শাড়ি ব্লাউজ। জ্ঞানদানন্দিনী দেবীর নিজের কিছু কথা এখানে পড়ে শোনাচ্ছি। এই তথ্য পূর্ণেন্দুপত্রীর লেখা গত শতকের প্রেম বই থেকে পাওয়া। আমি ছোটবেলা থেকেই স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী। মা আমাকে অনেক সময় ধমকাইতেন, তুই মেয়েদের নিয়ে মেমদের মতো গড়ের মাঠে বেড়াতে যাবি নাকি। আরও একবার আমাদের গুরু ঠাকুর এসেছিলেন, তাকে বাবা মশাই জিজ্ঞেস করেছিলেন কীরকম কন্যাদানে বেশি পুণ্য হয়। তিনি বললেন 7 বছর বয়সে বিয়ে দিলে, অর্থাৎ গৌরী দানে। ঠিক সেই বয়সেই আমার বিয়ে হয়। কলকাতার ঠাকুরবাড়ি থেকে তখন যশোরে মেয়ে খুঁজতে পাঠাতো, কারণ যশোরের মেয়েরা নাকি সুন্দরী হতো। যেসব দাসীরা মনিবের পছন্দ ঠিক বুঝতে পারে তাদের খেলনা দিয়ে তারা মেয়ে দেখতে পাঠাতেন। আমাদের ওখানেও এইরকমই দাসী গিয়েছিল। যখন আমার বিয়ের দিন সব ঠিকঠাক হয়ে গেল, তখন তারা আমাকে আনতে সরকার চাকর দাসী ইত্যাদি পাঠাতেন। বিয়ের পর বাসি বিয়েতে আমাকে মেয়ে পুরুষ মিলে ঘেরা টোপ দেওয়া পালকিতে নিয়ে এসেছিল শ্বশুরবাড়ির অন্দরমহলে। যখন পালকি থামলো তখন বোধহয় আমার শাশুড়ি আমাকে কোলে করে তুলে নিয়ে গেলেন। তার ভারী মোটা শরীর ছিল, কিন্তু আমি খুব রোগা ছোট্ট ছিলুম বলে কোলে করতে পেরেছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। সবার মঙ্গল হোক। নমস্কার। এই পথে কত মানুষ,
কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখনো দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটিবারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এই পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে মাথা। যত কাল যত পথিকে চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটিমাত্র ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সে একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আরেক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার এই ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিক পর্যন্ত ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের ওপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে সমস্ত লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। যারা গ্রামোন্নয়নের কাজে আমাদের নানাভাবে সাহায্য করছেন, ইউটিউব সাবস্ক্রাইব করে বিশ্বময় এ কাজের অমূল্য আনন্দ বেদনা গল্পগাথা ছড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সব হৃদয়বান জ্ঞানী গুণী মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আমরা করব জয় একদিন, মনে আছে এ বিশ্বাস, আমরা করি বিশ্বাস। সুস্থ থাকুন, নিজে আনন্দে থাকুন, অন্যদের সেই আনন্দ বিতরণ করুন। সবার মঙ্গল হোক। নমস্কার। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3, যা যাই পড়তে খাইতে পাহাড়ি 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর 2 নম্বর, কানেরা মামা গাড়ে তাকাইতে পারি 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, কেমন সুন্দর রাজা দিল বর। আহাভূত মহাভূত শিবাভূত কিম্ভূত বাবাভূত ছানাভূত ঘোড়াভূত কানাভূত
কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার দয়া ও দেবী উপর আরো হাজার ভূতের রাজার দয়া ও দেবী উপর ভূতের রাজা দিল বর নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে ডাকদিন দিন না দিন তাই আর নাই মোদের চিন্তা কেবল পেটে বড় ভুক না খেলে নাই কোনো সুখ আরে তবে খাওয়া যাক মন্না মিঠাই চাওয়া যাক কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও